প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা এসএসসি রসায়নের বিভিন্ন অধ্যায়ের উপরে কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে কয়েকটি ধারাবাহিক ক্লাস করার চেষ্টা করছি। অলরেডি 2টি ক্লাস দেয়া হয়ে গেছে, যে এই 2টি ক্লাসের মাধ্যমে আমরা এসএসসি রসায়নের প্রথম 6টি অধ্যায় নিয়ে আলোচনা করে ফেলেছি। তোমরা যারা এখনও সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে। আমরা 2টি ক্লাসের মাধ্যমে 6টি অধ্যায় আলোচনা করেছি এবং আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে সেই অধ্যায়গুলো থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো আসে। তো সেই 2টো ক্লাস করার পর চিন্তা করলাম, যেহেতু এক একটি ক্লাসে 3টি করে অধ্যায় নিয়ে আলোচনা করলে ক্লাসগুলো খুব দীর্ঘ হয়ে যায় এবং ছেলেমেয়েদের ধৈর্য নাও থাকতে পারে, সেই চিন্তা থেকে আজকে থেকে আমি যেই চেষ্টাটি করব, আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই আমাদের আজকের এই 3য় পর্বে, এসএসসি রসায়ন প্রস্তুতির এই 3য় পর্বে আমরা শুধুমাত্র সপ্তম অধ্যায়টি নিয়ে কিছু কথা বলবো। তোমরা সপ্তম অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়বে এবং কোন জায়গাগুলোতে একটু গুরুত্বটা বেশি দিতে হবে এবং বোর্ডে কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো দেখে নিব আমরা, এবং আমরা চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে অধ্যায়টি নিয়ে একটি সার্বিক আলোচনা করতে। তো কথা আর না বাড়িয়ে চলো শুরু করি। সপ্তম অধ্যায় এসএসসির যে রসায়নের অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো তোমরা সবাই জানো যে সপ্তম অধ্যায়টি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা যদি বলি যে রসায়ন যেহেতু বেসিক নির্ভর একটি চ্যাপ্টার, সেই বেসিক নির্ভর চ্যাপ্টারের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায় থেকে কোন কোন জায়গাগুলো থেকে তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো সাধারণত আসে বোর্ডে, সেগুলো আলোচনা করি। তো একদম শুরুতে অধ্যায়ের তোমরা দেখতে পারবে যে পদার্থের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে কিছু কথা বলা আছে। যে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের পদার্থ আছে সেগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয়। তো সেক্ষেত্রে কিছু পরিবর্তনকে আমরা বলছি ভৌত পরিবর্তন এবং কিছু পরিবর্তনকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। তো এই যে রাসায়নিক পরিবর্তন ঘটে, এই রাসায়নিক পরিবর্তনকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। তো তোমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তন কি এবং ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্যটি ছক আকারে শিখে নেবে। এরপরে আসি, রাসায়নিক বিক্রিয়ার কয়েকটি ক্যাটাগরি আছে। তো রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম যে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে। তো বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে সেই বিষয়টির উপর নির্ভর করে আমরা বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করি। সেটি হচ্ছে একমুখী এবং উভমুখী বিক্রিয়া। তোমরা সবাই জানো, এই সংজ্ঞা দুটো শিখবে এবং অবশ্যই উদাহরণ শিখবে। এবং এখান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করা যায়। তোমরা এই প্রশ্নটির উত্তর শিখে নিবে আশা করি। দ্বিতীয় যে ক্যাটাগরি, রাসায়নিক বিক্রিয়াকে দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা ভাগ করি তাপ উৎপাদিত বা শোষিত হওয়ার ভিত্তিতে। আমরা সবাই জানি এই ভিত্তিতে বিক্রিয়া 2 প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটি হচ্ছে তাপহারী বিক্রিয়া বা অনেকে বলে তাপশোষী বিক্রিয়া। তো তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা সবাই মোটামুটি জানে এবং খুব সহজে লিখে ফেলতে পারে, কিন্তু আমরা সাধারণত দেখি যে শিক্ষার্থীরা একটা উদাহরণ জিজ্ঞেস করলে সেটা পারে না। তোমাদের বইটিতে তাপ উৎপাদী বিক্রিয়ার একটি চমৎকার উদাহরণ দেওয়া আছে অ্যামোনিয়া তৈরির, এবং তাপহারী বিক্রিয়ারও উদাহরণ দেওয়া আছে। তো একটি তাপ উৎপাদী বিক্রিয়া কতটুকু তাপ উৎপন্ন হয় সেই তথ্য সহকারে, এবং তাপহারী বিক্রিয়া সেখানে কতটুকু তাপ শোষিত হয় সেই তথ্য সহকারে তোমাদের জেনে রাখতে হবে। এছাড়া তোমাদের বইটিতে দেখবে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি করা হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায়, সেখানে প্রভাবক হিসেবে আয়রনকে ব্যবহার করা হচ্ছে, সেখানে কতটুকু তাপমাত্রা ব্যবহৃত হচ্ছে এবং সেখানে চাপের পরিমাণ পর্যন্ত দেয়া আছে। তোমরা উভমুখী বিক্রিয়ার যে চিহ্নটা আছে, উভমুখী চিহ্ন, সেই চিহ্নর উপরে এবং নিচে এই তথ্যগুলো কিন্তু শিখে রাখবে। এগুলো অবজেক্টিভে আসতে পারে, এছাড়া তোমাদের রিটেনে লিখতে গেলেও কাজে লাগবে। এরপরে আসি আমরা আরেকটি ক্যাটাগরিতে, ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে আমরা বিক্রিয়াকে সাধারণত 2 ভাগে ভাগ করি। একটি হচ্ছে রেডক্স এবং একটি হচ্ছে নন রেডক্স। তো রেডক্স বিক্রিয়া, যার বাংলা হচ্ছে জারণ বিজারণ। তো যদি কোনো বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান হয় তখন সেই বিক্রিয়াকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলছি আমরা রেডক্স বিক্রিয়া। তো তোমাদের বইয়ে 4টি রেডক্স বিক্রিয়া সম্পর্কে দেওয়া আছে, সেটা হচ্ছে সংযোজন, বিয়োজন, দহন এবং প্রতিস্থাপন। প্রতিটি বিক্রিয়ার সংজ্ঞা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ সহকারে তোমরা শিখে রাখবে। এরপরে আসো, ইলেকট্রন আদান প্রদান হয় না যে বিক্রিয়াতে, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলছি নন রেডক্স বিক্রিয়া। একটা হচ্ছে অধঃক্ষেপণ এবং প্রশমন। এই বিক্রিয়াগুলোতে সাধারণত ইলেকট্রন আদান প্রদান হয় না, তাই এদেরকে আমরা বলি নন রেডক্স বিক্রিয়া। তো প্রত্যেকটা বিক্রিয়ার সংজ্ঞা এবং উদাহরণ তোমরা জেনে রাখবে।
এরপর যেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্যার জারণ সংখ্যা। তো জারণ সংখ্যার বিষয়টি তোমাদেরকে জানতে হবে, সেই সাথে তোমাদের জানতে হবে যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্যটা কী। তোমাদের বইয়ে অলরেডি কয়েকটি পার্থক্য দেওয়া আছে, তোমরা সেটাকে ছক আকারে নিয়ে লিখে রাখবে, এবং জারণ সংখ্যার একটি চার্ট দেওয়া আছে। অনেক স্টুডেন্ট জারণ সংখ্যার চার্টটি বুঝতে পারে না, আমি সেই চার্টটি বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা একটি ক্লাস করব, খুব শীঘ্রই তোমরা চ্যানেলটিতে পেয়ে যাবে আশা করি। এরপরে আসো, জারণ সংখ্যা যখন তুমি বুঝে ফেলবে তখন তুমি সেই জারণ সংখ্যার ভিত্তিতে কোনো একটি রাসায়নিক বিক্রিয়াতে সেই বিক্রিয়াটি কি রেডক্স নাকি নন রেডক্স, সেই বিক্রিয়ায় কি জারণ হচ্ছে নাকি বিজারণ হচ্ছে, এই বিষয়টি কিন্তু তোমরা বের করতে পারবে। ওকে, যদি তোমরা না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি সেই বিষয়ে আলাদা ক্লাস করব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটি কমন ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যে জারণ বিজারণ যুগপদ ঘটে, যুগপদ ঘটে বা একই সাথে ঘটে, যে প্রশ্নটি আছে সেটি তোমাদের বইয়ে একদম আলাদা করে টপিকসটা দেওয়া আছে, সেটা পড়ে নিবে এবং অবশ্যই একটি বিক্রিয়ার উদাহরণের মাধ্যমে প্রশ্নটি আনসার করবে। এছাড়া কোনটির জারণ ঘটলো, কোনটির বিজারণ ঘটলো, কোন পদার্থটি জারক, কোন পদার্থটি বিজারক, এগুলোও কিন্তু তুমি জারণ সংখ্যার ভিত্তিতে আনসার করতে পারবে। তাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো জারণ বিজারণ নিয়ে অনেকগুলো কথা বললাম, আমি যদি একটু সামারি করে দিই তোমাদের জন্য, তাই তোমরা জারণ সংখ্যা কী সেটা জানবে, জারণ সংখ্যার চারটি আয়ত্ত করবে, কোনো বিক্রিয়া থেকে কিভাবে জারণ বিজারণ কার ঘটছে এবং কে জারক কে বিজারক এগুলো নির্ধারণ করা শিখতে হবে। এইবার আসি, রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া পড়ানোর পর তোমাদের বইটিতে কয়েকটি বিশেষ বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো হচ্ছে পানি যোজন, আর্দ্র বিশ্লেষণ, পলিমারকরণ এবং সমানুকরণ। এই চারটি বিক্রিয়াকে আমরা রেডক্স বা নন রেডক্সের মধ্যে ফেলি না। এই চারটি বিক্রিয়া একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে রাখবে সংজ্ঞা এবং উদাহরণগুলো। আর বিশেষ করে তোমরা একটু খেয়াল করবে, পানি যোজন যে বিক্রিয়াগুলো আছে যেগুলোতে ক্যালাস পানিযুক্ত যৌগ তৈরি হয়, সেখানে কত অণু পানি যুক্ত হচ্ছে এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, আর নয় তুমি বিক্রিয়ার উদাহরণটি দিতে পারবে না। যেমন তুতে বা কপার সালফেট যেটি, তার সাথে কিন্তু 5 অণু পানি যুক্ত করতে হয়, তাহলে এখানে 6 অণু দিলে কিন্তু তুতে হবে না, তাহলে আমাদেরকে ওই পানির সংখ্যাটা, অণুর সংখ্যাটা কিন্তু আমাদের জানতে হবে। তো রেডক্স 4টি, নন রেডক্স 2টি এবং বিশেষ বিক্রিয়া 4টি, টোটাল 10টা বিক্রিয়া পড়ার পর তোমরা দেখবে আমাদের বাস্তব জীবনে কিছু রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, যেখানে মৌমাছি কামড়ালে কী হয়, কী করতে হবে, মরিচা কীভাবে পড়ে, তারপর আমাদের পাকস্থলিতে যদি অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে আমরা কোন ওষুধটা খাবো, সেগুলো কীভাবে বিক্রিয়া করে, তারপর আমাদের শ্বসন প্রক্রিয়াটা কীভাবে হয়, এই যে বিভিন্ন বিক্রিয়ার উদাহরণগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সাধারণত ব্যাখ্যামূলক প্রশ্নগুলোর মধ্যে আসবে। এছাড়া নৈবেত্তিক তো আসতেই পারে, তো এগুলো তোমাদের আয়ত্ত করতে হবে। কিছু কিছু ক্ষতিকর বিক্রিয়া আছে, সেগুলো রোধ করার উপায় তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন ধরো মরিচা থেকে বাঁচার উপায় কি, তারপরে আমরা কিভাবে গ্যালভানাইজিং করি, ইলেকট্রোপ্লেটিং বিষয়টা কি, তারপরে বর্ষাকালে ছাদগুলো পিচ্ছিল হয়ে গেলে আমরা কি করব, তারপরে সুই নারকেল তেলে কেন ডুবিয়ে রাখা হয়, এই প্রশ্নগুলো তোমাদের একটু আয়ত্ত আনতে হবে। এই পার্টটুকুতে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ শেষ করলাম। এরপরে আসো সপ্তম অধ্যায়ের একদম সর্বশেষ টপিক্সটি হচ্ছে লাসাতিলিয়ারের নীতির উপরে ভিত্তি করে। তো লাসাতিলিয়ারের নীতির থেকে তোমরা যে বিষয়গুলো জানবে, শুরুতে তোমরা দেখবে যে বিক্রিয়ার হার বিষয়টা কি, বিক্রিয়ার হার কি এটা জানার পর তোমাদেরকে জানতে হবে যে সাম্যাবস্থা বিষয়টা কি। তো আমরা সবাই জানি যে উভমুখী বিক্রিয়া যখন একটি সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তখন সেই অবস্থাটাকে আমরা কিন্তু সাম্যাবস্থা বলি, তাই না? তো সাম্যাবস্থার উপর কোন কোন বিষয়ে প্রভাব বিস্তার করতে পারে সেটা তোমাদের জানতে হবে, তাপমাত্রা, ঘনমাত্রা এবং চাপ, এগুলো আমরা জেনে নিব। এরপরে আসো, সাম্যাবস্থা রিলেটেড কিন্তু 2টি লেখচিত্র তোমাদের বইটিতে দেওয়া আছে, তোমরা বই খুলে দেখবে। একটি দেখবে ঘনমাত্রার সাথে রিলেটেড এবং আরেকটি বিক্রিয়ার হারের সাথে রিলেটেড। এই 2টি লেখচিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। সেখানে লেখচিত্র থেকে তোমাদের কাছে ব্যাখ্যা চাইতে পারে যে একটা নির্দিষ্ট অংশের ব্যাখ্যা দাও, পশ্চাৎমুখী বিক্রিয়ার অংশটির ব্যাখ্যা দাও, সম্মুখমুখী বিক্রিয়ার অংশটির ব্যাখ্যা দাও, কোন অংশটি সাম্যাবস্থা এটা তোমার কাছে চাইতে পারে। তাই গ্রাফ সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা নেবে। এবং সর্বশেষ টপিকস হচ্ছে লাসাতিলিয়ারের নীতি। তো অবশ্যই লাসাতিলিয়ারের নীতিটা একদম ঠোঁটস্থ মুখস্থ রাখবে। নীতিটা উনি কি বলেছেন, যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যে কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, ঘনমাত্রা কিংবা চাপ, যে কোনো একটি নিয়ামক যদি আমরা পরিবর্তন করি তাহলে সাম্যাবস্থা এমনভাবে সরে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটি প্রশমিত হয়। তো এই যে নীতিটি আছে এটি তোমরা একদম মুখস্থ রাখবে। এছাড়া এই নীতির উপর ভিত্তি করে একটি বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব,
চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব কিভাবে বিরাজ করে, কিভাবে সেইগুলো কাজ করে, তাপমাত্রা বাড়ালে কিভাবে বিক্রিয়াটা সামনে যাবে নাকি পিছনে যাবে, চাপ বাড়ালে কমালে কি হবে, ঘনমাত্রার ক্ষেত্রে কি হবে, এগুলো আমাদের জানতে হবে। তোমরা বোর্ডের প্রশ্নগুলোর মধ্যে দেখবে সাধারণত কোনো একটা বিক্রিয়া দিয়ে তোমাদের কাছে জানতে চাওয়া হয় যে বিক্রিয়াটিতে চাপের প্রভাব লিখো, ওই বিক্রিয়াটিতে তাপের প্রভাব লিখো, কিংবা লা-শাতিলের নীতির প্রভাবটা আলোচনা করো। তাই এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটি টপিকস হচ্ছে লা-শাতিলিয়ারের নীতি। তো এই ছিল সপ্তম অধ্যায়। আসলে অধ্যায়টির পরিসর একটু বড় হলেও অধ্যায়টি খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেসিক নির্ভর একটি অধ্যায়। কারণ এখান থেকে তুমি জারণ সংখ্যার ধারণা পাবে, বিক্রিয়ার ধারণা পাবে, এবং তুমি কোন বিক্রিয়া জারণ বিজারণ ঘটছে কিনা, কে জারক কে বিজারক, এগুলো বের করতে পারবে, এবং সবশেষ লা-শাতিলিয়ারের নীতি সম্পর্কে তুমি একটা ধারণা পাবে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে, এবং যে টপিকসগুলো আমি আলোচনা করেছি এগুলোর প্রত্যেকটি টপিকস সম্পর্কে তোমার যদি স্পষ্ট ধারণা থাকে তাহলে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন তোমাকে আর আটকাতে পারবে না আশা করি। এরপরও তোমাদের যদি কোনো একটা বিষয়ে বিশেষভাবে জানার থাকে, বিস্তারিত জানার ইচ্ছা থাকে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেই বিষয়ে খুব দ্রুত ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর যাওয়ার আগে শেষ কয়েকটি কথা বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রসায়ন বিষয়ের উপর আমি একটি প্যাকেজ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। সেটিতে রসায়নের 7 কাহন নামে একটি পর্ব থাকবে। সেখানে তোমরা রসায়নের খুব গুরুত্বপূর্ণ বেসিক বিষয়ের অনেকগুলো ক্লাস পাবে। আশা করি তোমরা সাথে থাকবে, এবং আর কোন কোন ক্লাস তোমরা দেখতে চাচ্ছ, কোন কোন বিষয়ে জানতে চাচ্ছ, কোন বিষয়গুলো তোমাদের কাছে জটিল মনে হয়, রসায়নের কোন বিষয়টা তোমাদের কাছে কঠিন লাগে কিংবা বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে অন্য একটি বিষয়ে। ধন্যবাদ।